নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের 11 পর্ব। কমলা চলে গেলে শরৎ বড় একা মনে করল নিজেকে। এতক্ষণ তবুও একটা অবলম্বন ছিল, তাও গেল। এখন থেকে সে সম্পূর্ণ একা, নিঃসহায়। কখনো এমন অবস্থায় পড়েনি জীবনে। কোথায় সে এখন যায়? বেলা পড়ে এসেছে। এই বিশাল অপরিচিত শহর সামনে। সুনির্দিষ্ট পথে চিন্তাধারাকে চালিত করবার শিক্ষা ওর নেই। যারা এ বিষয়ে আনাড়ি তাদের চিন্তা যেমন খাপছাড়া ধরনের, ওর বেলাতে তার ব্যতিক্রম হল না। শরৎ ভাবলে কালীঘাটে গিয়ে গঙ্গা স্নান করে শুদ্ধ হই। যা কিছু পাপ, যদি ঘটে থাকে কিছু, গঙ্গায় ডুব দিয়ে কেটে যাবে এখন। একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিল পাশ দিয়ে। গাড়োয়ান এ পাড়াতেই থাকে। এ পাড়া স্ত্রীলোকদের সে চেনে। সওয়ারি খুঁজবার চেষ্টায় বললে, গাড়ি চাই। শরৎ যেন অকুলে কুল পেলে। গাড়ি ডেকে নিজে চড়তে পারত না। কি করে গাড়ি ডাকতে হয়, কি বলতে হয়, এসবে সে অনভ্যস্ত। সে বললে, আমায় কালীঘাটে নিয়ে যাবে? কেন যাব না বিবিজান, চলো। কত ভাড়া দিতে হবে? 3 টাকা দিও। তোমাদের এ পাড়ার ভাড়া তো বাঁধাই আছে। ওই খেঁদি বিবি যায়, বড় পারুল বিবি সেদিন গেল, 3 টাকা দিলে। আমি জাস্তি নেব না। শরৎ দরদস্তুর করতে জানে না। 2 টাকার জায়গায় 3 টাকা ভাড়ায় সওয়ারি পেয়ে গাড়োয়ান মনের আনন্দে গাড়ি ছুটিয়ে দিলে। গড়ের মাঠ দিয়ে যখন গাড়ি চলেছে তখন শরতের মনে হলো একটা বিশাল জনস্রোতের মধ্যে সেও একজন। প্রকাণ্ড মাঠটার মধ্যে দিয়ে কত রাস্তা, কত গাড়ি ঘোড়া, ট্রাম গাড়ি, লোকজন ছুটছে চলেছে। দূরে গঙ্গাবক্ষে বড় বড় জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে। সকলের ওপর উপুর হওয়া নীল আকাশের কতটা দেখা যাচ্ছে। মুচকুন্দ চাঁপা গাছের সারির নিচে সাহেবদের ছেলে মেয়েদের ঠেলে নিয়ে বেড়াচ্ছে ছোট ছোট ঠেলা গাড়িতে। জীবনটা ছোট নয়, সংকীর্ণ নয়। এত বড় জগতে যদি সবাই বেঁচে থাকে নিজের নিজের পথে, সেও থাকবে। ভগবান তাকে পথ দেখিয়ে দেবেন। গাড়িতে বসে গতির বেগে মন যখন পুলকিত, তখন অনেক কথা এমন অল্প সময়ের জন্য মাথায় আসে। শরীরের জড়তার সুদীর্ঘ অবসরে নিষ্প্রভ ও অলস মন যা কখনো কল্পনা করতে পারে না। এই অল্প সময়টুকুর মধ্যেই শরৎ অনেক কথা ভেবে ঠিক করলে সে আর গড়শিবপুরে ফিরবে না। বাবা সেখানে গিয়ে আছেন। হয়তো তিনি গিয়ে বলেছেন মেয়ে তার মারা গিয়েছে। সে গেলেই গ্রামে কলঙ্ক রটবে। সে কলঙ্কের হাত থেকে বাবাকে সে রক্ষা করবে। কোথায় সে যাবে তা সে জানে না আজ। যদি কখনো কারো অনিষ্ট চিন্তা না করে থাকে জীবনে, কখনো অন্যায় না করে থাকে, তবে সেসবের জোর নেই জীবনে। কালীঘাটে পৌঁছে সে গঙ্গায় ডুব দিলে। তারপর আর কোথায় যাওয়া নিরাপদ নয় ভেবে সে কালী মন্দিরের সামনে চুপ করে বসে রইল। সন্ধ্যার আরতি আরম্ভ হল। কত মেয়ে সাজগোজ করে আরতি দেখতে এলো। তার মধ্যে ও চুপ করে বসে বসে সকলের দিকে চেয়ে দেখলে। কত বৃদ্ধা এসে দোরের কাছে ওর পাশে বসল। রাত্রি বেশি হলো। ও ভাবলে কোথায় যাবে এখন? কোনো জায়গা নেই যাবার। এত বড় বিশাল শহরে অসহায় তরুণী নারীর পক্ষে নিরাপদ স্থান কোথায় এই দেব মন্দির ছাড়া? সুতরাং সে বসেই রইল। বসে বসে মনে পড়ল বাবার কথা। গড়শিবপুরের জঙ্গল ঘেরা বাড়িতে বাবাকে একা হয়তো এতক্ষণ হাত পুড়িয়ে রেঁধে খেতে হচ্ছে। আনাড়ি মানুষ, কোনোদিন জীবনে কুটোটা ভেঙে দুখানা করার অভ্যেস নেই। বেহালা বাজিয়ে আর গান গেয়েই নিশ্চিন্ত দিনগুলো কাটিয়ে এসেছেন বাবা। শরৎ তার গায়ে আঁচটুকুও লাগতে দেয়নি। আজ সে থেকেও নেই। বাবার কি কষ্টই হচ্ছে।
তার কথা মনে ভেবে বাবার কি শান্তি আছে? শরতের চোখে জল এলো। বাবার কথা মনে পড়লে মন হু হু করে। সে কিছুতেই চুপ করতে পারে না। ইচ্ছে হয় সে এক্ষুনি ছুটে চলে যায় সেই গড় শিবপুরের ভাঙা বাড়িতে। বড় কাঁঠাল কাঠের পিড়িখানা বাবাকে পেতে দেয় রান্নাঘরের কোণে। একটা চটা ওঠা কলাই করা পেয়ালায় বাবাকে চা দিয়ে ছোট্ট খুকির মতো বাবার মুখের দিকে চেয়ে বসে বসে গল্প শোনে। মন্দিরের সামনে নাট মন্দিরে একজন সন্ন্যাসিনী ধুনি জ্বালিয়ে বসে আছে। ওর নজর পড়ল। তার চারিপাশ ঘিরে অনেক মেয়ে ছেলে জড়ো হয়ে কেউ হাত দেখাচ্ছে, কেউ ওষুধ নিচ্ছে, কেউ শুধু বা কথা শুনছে। শরৎ সমস্ত মন প্রাণ দিয়ে এই দেব মন্দিরের পবিত্রতা অনুভব করতে চাইছিল। যে ঘরে সে আজ দুদিন কাটিয়ে এসেছে তার সমস্ত গ্লানি, অপবিত্রতা, পাপ এই দেবায়তনের ধূপধুনার সৌরভে, শঙ্খ ঘণ্টার ধ্বনিতে সমবেত ভক্তমণ্ডলীর প্রাণের নিবিড় আগ্রহে যেন ধুয়ে যায়, মুছে যায়, শুভ্র হয়ে ওঠে, নির্মল হয়ে ওঠে। কালীঘাটের মন্দিরের সেবকদের লোভ যেখানে উগ্র, পূজার্থীদের অর্থ শোষণ করবার হীন আকাঙ্ক্ষা সব ছাপিয়ে যেখানে প্রবল হয়ে উঠেছে, পূজার মধ্যে ব্যবসা এসে ঢুকেছে, বৈষয়িকতা এসে ঢুকেছে, সেসব দিক পল্লীবাসিনী শরতের জানা নেই। তার মুগ্ধ মনের ভক্তি ওর চোখে যে অঞ্জন মাখিয়েছে তার সাহায্যে প্রাচীন ভারতের সংস্কারপুত 52 পীঠের এক মহাপীঠস্থান জাগ্রত হয়ে উঠেছে ওর মনে। বুদ্ধদেবের সেই অমর বাণী মনই জগৎকে সৃষ্টি করে। শরতের মনে মহারুদ্রের চক্রছিন্ন দক্ষকন্যা সতীর দেহাংশ, সতী নারীর তেজ ও পাতিব্রত্যের প্রতীক স্বরূপ এখানকার মাটিতে আশ্রয় নিয়েছে। এই মাটি তার মনে তেজ ও বল দিক। সন্ন্যাসিনীর সামনে বসে সারা রাত কাটিয়ে দিলে সে। কিছু কিছু কথাও হলো সন্ন্যাসিনীর সঙ্গে। সামান্য কিছু ফলমূল কিনে ক্ষুণ্ণিবৃত্তি করলে। সন্ন্যাসিনী বললে, বাড়ি তোমার কোথায়? গড় শিবপুরে। এখানে কোথায় থাকো? কোথাও না মা, মন্দিরেই আছি এখন, আশ্রয় নেই কোথাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় ঘরের মেয়ে। কে আছে তোমার? কি করে এখানে এলে মা? একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। কারোর সঙ্গে কেউ ভুলিয়ে নিয়ে এসেছিল? কিন্তু এ কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গেই শরতের সরল তেজোদ্দীপ্ত মুখের সুকুমার রেখার দিকে, তার ডাগর কালো নিষ্পাপ চোখ দুটির দিকে চেয়ে সন্ন্যাসিনী এ প্রশ্ন করার জন্য নিজেই লজ্জিত হয়ে পড়ল। শরৎ মুখ নিচু করে বললে, না মা, ওসব নয়। তবে সব তো বোঝেন, মেয়ে মানুষের অনেক শত্রু। বিশেষ করে মা, যে সকলকে বিশ্বাস করে তার শত্রু এখন দেখছি চারিদিকেই। ভুলিয়েই এনেছিল বটে মা, তবে আমি ভুলে আসিনি, বুঝলেন মা? তোমার বয়স কত মা? 27 বছর। কিন্তু তোমার রূপ এই বয়সে যা আছে তা 20 বছরের যুবতীরও থাকে না। তোমার বড় বিপদ এই কলকাতা শহরে। আমার এখানে থাকো, কোথাও গেলে তোমার বিপদ ঘটতে দেরি হবে না মা। শরতের চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। এই তো মা সতীরানী তাকে আশ্রয় দিয়েছেন। ঠাকুর দেবতার মাহাত্ম্য কলিকালে তবে নাকি নেই? বাবা তো নাস্তিক, সন্ধে আহ্নিকটা পর্যন্ত করবেন না। সে কত বকুনির পথ জোর করে আসন পেতে বাবাকে আহ্নিকে বসাতো। বাবার কথা মনে পড়তে শরতের চোখের জল আর থামে না। বাবা কি আর সন্ধে আহ্নিক করছেন? উত্তর দেউলে এই সন্ধ্যায় বাদুরনখীর জঙ্গল ঠেলে কে সন্ধে পিদিম দিচ্ছে আজকাল? কেউ না। বহু দূর থেকে সে দেখতে পায় ভগ্ন দেবী মূর্তির পায়ের চিহ্ন বনে জঙ্গলে নির্দেশহীন কালো নিশীথ রাত্রে এখনো অমনি পড়ে যাচ্ছে। ভয়ে শিউরে উঠে কুটিরের ঘরে অর্গলবদ্ধ করবার জন্য সে আর সেখানে নেই। রাজলক্ষ্মী, সে কি আছে? সে আর সেখানে আসে না, কেনই বা আসবে? শরৎ সেখানেই রইল সেই দিনটা। সন্ধ্যার পরে অনেকগুলি মেয়ে আসে, রোজ শাস্ত্রকথা হয়। শরৎ বড় ভালোবাসে শাস্ত্রকথা শুনতে। একদিন নকুলেশ্বরের মন্দিরে কথকতা হল।
আরও কয়েকটি মেয়ের সঙ্গে সেখানে শরৎ গেল। কথকতার পর প্রসাদ বিতরণের পালা। সকলের সঙ্গে শরৎও শালপাতা পেতে বাতাসা, শশা, ছোলা ভিজে ফলমূল নিয়ে এলো। সন্ন্যাসিনী ব্রাহ্মণের মেয়ে, তিনি সপাক ভিন্ন খান না, নিজে রান্না করেন, শরৎকে শালপাতে ভাত বেড়ে দেন। সারাদিন খাওয়া হয় না, সন্ধ্যার পর রান্না চড়ে। 3-4 দিন পরে একটি বড়লোকের গৃহিণী এলেন সন্ন্যাসিনীর কাছে। স্নানের ঘাটে যেতে শরৎকে সঙ্গে করে নিয়ে গেলেন দুপুরে। বোধহয় সন্ন্যাসিনীর সঙ্গে তার কিছু কথা হয়ে থাকবে শরতের সম্বন্ধে। বললেন, তোমাকে দেখে আমার বড় ভালো লেগেছে, তোমার নাম কি? শরৎ সুন্দরী। কতদিন সন্ন্যাসিনীর কাছে আছো? বেশি দিন না। আমাদের সঙ্গে যাবে? কোথায় মা? আমরা বেরিয়েছি কাশী গয়া করব বলে। মুখে বলতে নেই, এখন হবে কিনা তা জানি নে। ইচ্ছা তো আছে। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে লখনৌ, সেখানে গিয়ে একবার মেয়ের সঙ্গে দেখা করব। আমি যাচ্ছি আর আমার 2 মেয়ে, ছোট ছেলে আর কর্তা। একটা লোক আমাদের দরকার। বয়স হয়েছে, একা ভরসা করিনে সব ঝক্কি নিতে বিদেশে। তুমি চলো না কেন আমাদের সঙ্গে? মাইনে টাইনে সব ঠিক করে দেব এখন, কোনো অসুবিধা হবে না। গৌরীমা বলেছিলেন তোমার কথা। কথা কি জানো, যে সে মেয়ে নিতে ভরসা হয় না। স্বভাব চরিত্রের কার কিরকম না জেনে বাপু নেওয়া তো যায় না। গৌরীমা যখন তোমার সম্বন্ধে বললেন, তখন আমার নিতে কোনো আপত্তি নেই। মহিলাটির প্রস্তাব ভালোই। তবুও শরৎ বলল, ভেবে দেখি মা, আপনাকে আমি বলবো এখন সন্ধেবেলা। গৌরীমার কথকতা আপনি আসবেন তো শুনতে সন্ধেবেলা? তারপর মন্দিরে ফিরে এলো ওরা স্নান সেরে। গিন্নি বললেন, আমি এখন যাচ্ছি মনোহরপুকুর রোডে আমার মেজো জামাইয়ের বাড়ি। নাতির অসুখ, তাকে গৌরীমার কাছে নিয়ে এসে মাদুলি ধারণ করাবো। জামাই খ্রিস্টান মানুষ, ওসব মানে না। মেয়েকে বলে রেখেছি জামাই আপিসে বেরোলে নাতিকে মোটরে নিয়ে আসব। যাবে আমার সঙ্গে? শরতের যাবার কৌতূহল হলো। ভাড়াটে ঘোড়ার গাড়ি করে ওরা অনেক রাস্তা গলি পার হয়ে একটা ছোট দোতলা বাড়ির সামনে এসে নামলে। শরৎ আশ্চর্য হয়ে ভাবলে, কলকাতার বড় লোক, দেখি ওদের বাড়িঘর কিরকম। প্রথমে 11-12 বছরের একটি মেয়ে নেমে এসে দোর খুলেই চেঁচিয়ে বলে উঠল, ওমা, কে এসেছে দেখো। একটি সুন্দরী মেয়ে ওপর থেকে নেমে এসে গিন্নির গলা জড়িয়ে ধরে বলল, মা, কবে এলে? কখন এলে? চিঠি তো লিখলে না, আজ আসছো। এ কে মা? ওকে নিয়ে এলাম, আমাদের সঙ্গে যাবে। গৌরীমার কাছে এসেছে, সেখানে থাকে। পাড়াগাঁয়ে বাড়ি। কোন জায়গায় গো? শরৎ বলল, যশোর জেলায় গড়শিবপুরে। মেয়েটি বলল, এসো, ওপরে এসো। ওপরের ঘর বেশ চমৎকার সাজানো। শরৎ চেয়ে চেয়ে দেখলে। বড় বড় গদি আঁটা চেয়ার, মেজের ওপর বড় বড় শতরঞ্জির মতো আসন পাতা, তার ওপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছে সবাই। তবে আসন পাতা কেন? এক কোণে একটি ছোট পাথরের মূর্তি। মেয়েটি বলল, তার শ্বশুরের চেহারা। বড় ডাক্তার ছিলেন, আর 6 বছর মারা গিয়েছেন। ফুলদানিতে বড় বড় রজনীগন্ধার ঝাড়। রান্নাঘরের মধ্যে কল, রান্না করতে করতে কল টিপলেই জল। ভারী সুবিধে। 6-7টা বড় কাঠের আলমারি ভর্তি মোটা মোটা বই। সেগুলো দেখিয়ে মেয়েটি বলল, শ্বশুর ডাক্তার ছিলেন বড়, নাম করতে পারিনি। তার ডাক্তারি বই এগুলো। আরও 7 আলমারি বোঝাই বই আছে নিচের ঘরে, শ্বশুরের শোবার ঘরে। মেয়েটি শরৎকে কিছু মিষ্টি ও ফল খেতে দিলে। তারপর গিন্নি মেয়ে ও নাতির সঙ্গে তাদের বড় মোটরে আবার এলেন কালী মন্দিরে। বেলা প্রায় 3টে। শরৎ বলল, মা, আমি গঙ্গায় একটা ডুব দিয়ে আসি, বড্ড গরম। আসল কথা গরম নয়, গঙ্গাহীন দেশের মেয়ে শরৎ। গঙ্গাকে কাছে পেয়ে সর্বদা ডুব দিয়ে পুণ্য সঞ্চয়ের লোভ দমন করতে পারে না। কিন্তু স্নান করে উঠে আসবার সময় শরৎ
মহা বিপদের সামনে পড়ে গেল। স্নান করে উঠে কৃষ্ণকালী লেনের মুখে এসেছে। বাঁ দিকেই মনসাতলা ও কৃষ্ণকালীর মন্দিরে একবার দর্শন করে আসবে। হঠাৎ দেখলে তার ঠিক সামনে দাঁড়িয়ে গিরিন, প্রভাস ও আরো দুটো অজানা লোক। তারা চারিদিকে কি যেন খুঁজছে। ওর সঙ্গে গিরিনের একেবারে চোখাচোখি হয়ে গেল। গিরিন আঙুল দিয়ে তার সঙ্গীদের দেখিয়ে দিয়ে বললে, এই যে। তারপর সবাই মিলে এসে ওকে ঘিরে ধরলে। গিরিন বলল, তারপর? রাগ করে ঝগড়া করে পালিয়ে এসে এখানে আছো? চলো, বাড়ি চলো। সঙ্গীদের দিকে চেয়ে বলল, কেমন বলেছে কিনা যে ঠিক কালীঘাটে খুঁজলেই পাওয়া যাবে? আজির গারোয়ান দেখো ঠিক সন্ধান দিয়েছিল। বাবা, এসব ডিটেকটিভগিরি কি তোমাদের কম্য? প্রভাস বলল, চলো শরৎ দিদি, ফিরে চলো। রাগ কেন? আর রাগ করে বাড়ি ছেড়ে চলে আসতে হয়? ওদের কথাবার্তার সুরে এমন একটা সহজ ভাব নিয়ে এসে ফেলেছে যেন শরৎ ওদের বহুদিনের ন্যায্য অভিভাবকত্ব থেকে বঞ্চিত করে নিজের একগুঁয়েমি এবং বদমেজাজের দরুন নিজে চলে এসেছে। ওরা যথেষ্ট উদারতা দেখিয়ে আবার ফিরিয়ে নিতে এসেছে। গিরিন বলল, নাও হয়েছে, কোথায় বাসা নিয়েছো চলো দেখি। জিনিসপত্র কিছু আছে টাছে? প্রভাস, একখানা গাড়ি ডেকে আনো, এসো। শরৎ হতভম্ব হয়ে গিয়েছিল। এতক্ষণে যেন সম্বিত ফিরে পেয়ে বলল, আপনি আবার এসেছেন এখান পর্যন্ত? কেন এসেছেন? আমি আপনাদের সঙ্গে যাবই বা কেন? আপনাদের সাহস তো খুব। প্রভাসের দিকে চেয়ে বলল, আর প্রভাসদা, আপনাকে মায়ের পেটের ভাইয়ের মতো জ্ঞান করতাম, তার সাজা খুব দিয়েছেন। এত খারাপ হয় লোকে তা আমি বুঝিনি। বাবা কোথায়? বাবার খবর কিছু আছে? গিরিন ওদের দিকে শাট করে চোখ টিপে বলল, আরে আছেই তো, তিনি তো কাল থেকে এসে আমাদের ওখানে প্রভাসদের বাড়ি বসে, সেজন্যই তো নিতে আসা, চলো। শরৎ বলল, মিথ্যে কথা, বাবা কখনো আসেননি। হ্যাঁ প্রভাসদা, সত্যি বাবা এসেছেন? সত্যি বলুন। প্রভাস বলল, মিথ্যে বলে লাভ? এসো দেখবে, চলো গাড়ি আনি। গাড়ি আনতে হবে না প্রভাসদা, বাবা কখনো আসেননি, এলে আপনাদের সঙ্গে এখানে আসতেন। আমাদের কথা বিশ্বাস হলো না? যাবে কিনা তাই বলো। কলকাতা শহরের রাস্তা একটি তরুণী মেয়েকে ঘিরে ৩-৪ জন লোককে কথা কাটাকাটি করতে দেখে দু একজন লোক জমতে শুরু করল। একজন ছোকরা এগিয়ে এসে বলল, কি হয়েছে মশাই? গিরিনকুণ্ডু ঈষৎ সলজ্জ সুরে বলল, ও আমাদের ঘরোয়া ব্যাপার মশাই, আপনারা যান। আর একজন বলল, ইনিকে কি বলছেন? আপনারা নিয়ে যেতে চাইছেন কোথায়? প্রভাস বলল, উনি আমাদের লোক। গিরিন বলল, মশাই আপনারা ভদ্রলোক, চলে যান। আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে, সেসব কথা শুনে আপনাদের লাভ কি? আমাদের মেয়ে মানুষ ঝগড়া করে রাগ করে চলে এসেছে, তাই নিয়ে যেতে এসেছি। কে একজন বাইরে থেকে বলে উঠল, ওহে চলে এসো না, ওসবের মধ্যে থাকবার দরকার নেই, ও বুঝতে পেরেছি, এসব জায়গায় ওরকম কত কাণ্ড নীতি ঘটছে। শরৎ অবাক, স্তম্ভিত। এমন সহজভাবে এমন নির্লজ্জ মিথ্যা কথা কেউ বলতে পারে তা তার ধারণার বাইরে। সে এর প্রতিবাদ করতেও পারলে না। প্রকাশ্য রাজপথে অপরিচিত পুরুষ বেষ্টিতা অবস্থায় কথা কাটাকাটি করা, চিৎকার করে ঝগড়া করা তার ঘটে লেখা নেই। তার স্বভাবজ শোভনতা বোধ মুখে যেন হাত চাপা দেয়। সে মরে যাবে, তবু পথে দাঁড়িয়ে ইতরের মতো ঝগড়া করতে পারবে না। লোকজন চলে যেতে শুরু করলে। শরৎ এগিয়ে যেতে চাইল। গিরিনকুণ্ডু এসে পথ আগলে দাঁড়িয়ে বলল, নাও চলো, খুব ঢলান ঢলালে রাস্তায় দাঁড়িয়ে, এতগুলো ভদ্রলোক জুটিয়ে ফেললে চারিদিকে, এখন ফিরে চলো আমাদের সঙ্গে। রাগ অভিমান করে কি পালিয়ে এলে চলে চাঁদ? গিরিন যেন রাস্তার লোককে শুনিয়ে শুনিয়ে এ কথাগুলো চেঁচিয়েই বলল। শরতের হঠাৎ বড় রাগ হল। গিরিনের মিথ্যা কথায়, ধূর্তামি ও শেষের কথার ইতর সম্বোধনে। সে বলল, আবার ওই কথা মুখে? আপনার সাধ্য নেই এখান থেকে আমায় নিয়ে যান। আমি এখানে চলে এলাম, এখানে আপনারাও এলেন, পথ ছেড়ে দিন বলছি।
শরৎ তখন মনে মনে ভেবে দেখলে এই দল যদি তার সঙ্গে যায় বা যে মহিলাটির আশ্রয় সে পেয়েছে তারা যদি এখন এখানে এসে পড়ে, তবে এদের সাজানো মিথ্যে কথায় তাদের মনে সন্দেহ জাগবে এবং তারা তাকে কুচরিত্রা ভেবে তখনই পরিত্যাগ করে চলে যাবে। তাহলে সে একেবারে অসহায়। এই সব শুনলে গৌরীমা কি তাকে জায়গা দেবে না? আর যাক, যদি কেউ আশ্রয় না দেয়, গঙ্গা তো কেউ কেড়ে নেবে না। গিরিন আবার বলল, দাঁড়াও এখানে, গাড়ি ডাকি। নিচে রাগ করে কি হবে বলো? সুর নিচু ও নরম করে বলল, চলো। কেন মিথ্যে পথে পথে ঘুরে কষ্ট পাও? এখানে আছো কোথায় বলো তো? খুব সুখে থাকবে। আমাদের সব ঠিক হয়ে গিয়েছে। প্রভাস মাসে 50 টাকা দেবে, আমি আর অরুণ 50। আলাদা বাড়ি ভাড়া করে থাকতে চাও পাবে, হেনার বাড়িতেও থাকতে পারো। নেকলেস আর চুড়ি সামনের হপ্তাতেই পাবে। ঘর সাজিয়ে দেব 200 টাকা খরচ করে। কলের গান কিনে দেব। পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে, যা যখন হুকুম করো ইচ্ছা মতো। শরৎ ঝাঁজের সঙ্গে বলল, আবার ওই সব কথা? চলে যান আপনারা। আপনাদের দেখলেও পাপ হয়। আমি এই পথে বসে থাকব, মা কালী আমায় আশ্রয় দেবেন। গিরিন জানত রাস্তার ওপর কোনো জোর করতে গেলেই লোক ছুটে হইচই বাঁধিয়ে দেবে, পুলিশ আসবে, সব পণ্ড হবে। মিষ্টি কথায় কাজ হাসিল হলো না দেখে সে ভয় দেখাতে আরম্ভ করল। চোখ রাঙিয়ে বললে, সহজে না যাও। জানো আমি কি করতে পারি? আমার নাম গিরিন কুণ্ডু। থানায় এজাহার করব তুমি হেনা বেবির হার চুরি করে এনেছো। এক্ষুনি চালান দিয়ে দেব জানো। হেনা সাক্ষী দেবে। আজ রাতেই হাজতে বাস করতে হবে। ও বাঙালের বাঙালগিরি কি করে ঘোচাতে হয় সে আমি জানি। তুমি এখানে আছো কোথায় শুনি? শরৎ বলল, বেশ, তাই করুন। ভগবান জানেন আমি কোনো অপরাধ করিনি। এখনো চন্দ্র সূর্যি উঠছে। আমি জীবনে পরের কুটো গাছটাতে কখনো হাত দিইনি। তিনি কখনো আমায় মিছিমিছি শাস্তি। হঠাৎ নিজের অসহায় অবস্থা কল্পনা করে এবং ভগবানের উপর নির্ভরতার অনুভূতিতে শরতের চোখে জল এসে পড়ল। সে কেঁদে ফেলল। ক্রন্দনরতা মেয়ে পথের ওপর। তখনই কৌতূহলী জনতা জমতে আরম্ভ করল আবার। একজন সন্ডা গোছের তোয়ালে কাঁধে লোক এগিয়ে এসে বললে, কি হয়েছে? কে আপনি? উনি কাঁদছেন কেন মশাই? ভিড়েরই একজন বলল, তা কি জানি। আপনার সঙ্গে কে আছেন মা? হয়েছে কি? আর একজন বলল, আপনি কোথায় যাবেন? কি হয়েছে আপনার বলুন তো মা। এরা গিরিনের দলকে ঠাউর করতে পারেনি, সুতরাং তাদের সঙ্গে জনতার কথা বিনিময় হল না। জনতার সুর ক্রমশ উত্তেজিত ও কৌতূহলী হয়ে উঠতে দেখে গিরিন বুঝলে এখানে কথা বলতে যাওয়া মানেই বিপদ টেনে আনা। এরা কোনো কথা শুনবে না। সকলেরই সহানুভূতি ক্রন্দনরতা নারীর দিকে। মার খেতে হবে বেশি কথা বললে। বাতাসের মোড় হঠাৎ এমনভাবে ঘুরে যাবে তা ওরা ভাবেনি। গিরিন কুণ্ডু আর যাই হোক নির্বোধ নয়। বেগতিক বুঝে সে দলবল নিয়ে মুহূর্তে হাওয়া হয়ে গেল। শরৎ যখন নাট মন্দিরে ফিরে এলো তখন বেলা 5টা। গৌরীমা বললেন, এত দেরি হলো যে মা? এসে একটু প্রসাদ খেয়ে নাও। ওরাই পুজো দিয়ে গেল। কাল যাবে তো ওদের সঙ্গে? শরৎ বলল, যাব মা, আপনি যা বলেন। শরৎ ইতিমধ্যে পথে আসতেই ঠিক করে ফেলেছে সে ওদের সঙ্গে যাবে। এখানে থাকলে তার সমূহ বিপদ। আজ উদ্ধার পেয়েছে, কিন্তু যদি গিরিন তোড়জোড় করে আর একদিন আসবেই সে। তখন হয়তো জোর করেই নিয়ে যাবে। সন্ধ্যাবেলা গৌরীমার কথকতা শুনতে গিন্নি এলেন। সব ঠিক হয়ে গেল। কাল বেলা 3টার সময় শরৎ তৈরি থাকবে। কালই রওনা হতে হবে ওদের সঙ্গে। রাত্রিটা নিতান্ত ভয় ভয় কেটে গেল। সকালে উঠে শরৎ গৌরীমার সঙ্গে গঙ্গা স্নান করে এলো। তাও তার বুক ঢিপ ঢিপ করছিল। কোনো দিক থেকে ওরা এসে পড়ে নাকি। ভগবান কাল বড় বাঁচিয়ে দিয়েছেন। মানুষ এত খল হতে পারে এমন নয় কি হয় করতে পারে, হাসি মুখে নির্জলা মিথ্যে কথা বলতে পারে। গ্রাম্য মেয়ে শরতের তা জানা ছিল না। বিশেষ করে সে যে বাপের মেয়ে, কেদারের মেয়ে, তাঁরই মতো সরল। গৌরীমা বললেন, নকুলেশ্বর তলায় গিয়ে একটু প্রসাদী বেলপাতা নিয়ে এসো। তোমার যাত্রার দিন, ওদের যাত্রার দিন। মায়ের ফুল বেলপাতা আমি
মন্দির থেকে এনে দেব। যাবার সময় গৌরীমার চোখে জল এলো। বললেন, 3 দিনের মায়া, তাতেই তোমায় ছেড়ে দিতে মন কেমন করছে। আবার এসো, দেশে ফেরবার সময় এখান দিয়েই হয়ে যাবে সরলারা। শরৎ চোখের জলে ভেসে গৌরীমার পায়ের ধুলা নিল। বলল, অনেক দিন মাকে হারিয়েছি, আবার সেই মায়ের কথা আমার আপনাকে দিয়ে মনে পড়ল। আশীর্বাদ করুন মা। হাওড়া স্টেশন মস্ত বড় জায়গা, লোকজন গমগম করছে। লম্বা লম্বা রেলগাড়ি ঘরের মধ্যে এসে দাঁড়াচ্ছে, আলোয় আলো চারিদিকে। ঘরের মধ্যে এসে রেলগাড়ি দাঁড়ায় কেমন করে? সে সত্যি চলল তবে? কোথায় চলল? বাবার সঙ্গে আর দেখা হবে না। কোথায় পড়ে রইল তার আবাল্য পরিচিত গড়শিবপুর, যেখানকার গড়ের জঙ্গলে তাদের কালো পায়রার দিঘির জলে চৈত্র মাসে তুলো ওরা বড় শিমুল গাছটার ছায়ায়, উত্তর দেউলের নির্জন পথে বাদুর নখির শুকনো খোলের ঝুমঝুমির শব্দে তার যে জীবনের শুরু সেই মাটিতেই, সেখানকার জ্যোৎস্নার মধ্যে বর্ষার দিনের মেঘের ছায়ায় যে জীবন সুখ দুঃখে আপন পথ ধরে চলে এসেছিল এতদিন, সে জীবনের সঙ্গে আজ চিরদিনের মতো ছাড়াছাড়ি হয়ে গেল। শরৎ জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিল। চোখের জলে দ্রুত পলায়নপর টেলিগ্রাফের তারের খুঁটি, গাছপালা, ঘরবাড়ি সব ঝাপসা। কামরার মধ্যে শরৎ চেয়ে দেখলে অবাক হয়ে, কাদের সঙ্গে সে আজ দেশ ছেড়ে যাচ্ছে? কারা এরা? ওই মোটা মতো ফর্সা রঙের গিন্নি, এই 14 বছরের মেয়ে, এই 3-4টি ছোট বড় খুকি, কর্তা আছেন পুরুষ গাড়িতে, এদের তো সে চেনে না। বাবা গান গাইতেন, দিয়ে মায়াবেরি পদে ফেলেছ বিপদে। কত যে তার স্বাদ ছিল দেশ বিদেশ বেড়াতে। গড়শিবপুরের জঙ্গল তার ভালো লাগে না। রাজলক্ষ্মীর সঙ্গে সে কত গল্প। আজ তো সেসব সফল হতেই চলল, কিন্তু এভাবে সর্বস্ব ছেড়ে, বাবাকে ছেড়ে গড়শিবপুর জন্মের মতো ছেড়ে যেতে হবে। জন্ম জন্মান্তরের গভীর চেতনা দিয়ে যে গড়শিবপুর তার মন আঁকড়ে ধরেছিল, তা সে কি কোনোদিন ভাবত? আর সে ফিরবে না। বাবাকে সে কলঙ্কের হাত থেকে, লোকের টিটকিরির থেকে মুক্ত রাখবে। তার ভাগ্যে পরের বাড়ির দাসী হয়ে চিরকাল বিদেশে নির্বাসন। যা ঘটে ঘটুক, বুড়ো বয়সে বাবার মুখ হাসাতে পারবে না। বাবা হয়তো দেশে গিয়ে বলেছেন মেয়ে মরে গিয়েছে। খুব ভালো, আর সে দেখা দেবে না। দেশের কাছে মৃত হয়েই থাকবে যতদিন বাঁচবে। রাতের অন্ধকারে বাংলা মুছে গেল। কামরাটা ছোট, ধামা, লণ্ঠন, প্যাঁটরা, বিছানা জলের কুঁজোতে একটা দিক ঠাসা, অন্যদিকে শরৎ গৃহিণীর জন্য বিছানা পেতে দিলে বেঞ্চিতে। তার স্বাভাবিক সেবা প্রবৃত্তি এখানেও সজাগ আছে। গিন্নি বললেন, কোন স্টেশন রে মিনু? 13-14 বছরের মেয়েটি মুখ বাড়িয়ে বললে, ব্যান্ডেল জংশন। সব শুয়ে পড় তোরা, শরৎ ওদের বিছানা করে দাও। মিনু তাড়াতাড়ি বলল, আমি বিছানা পেতে নিচ্ছি মা, আমার পাতাই আছে। শরৎ অবাক হয়ে মেয়েটির দিকে চাইল। বাহ, বেশ মেয়েটি। এতক্ষণ চুপ করে লাজুকের মতো আপন মনে বসেছিল। পথে তারপর মেয়েটির সঙ্গে ওর ভাব হয়ে গেল। ওর ভালো নাম মৃণাল, মৃদু স্বভাব, হৃদয়বতী। ও শরৎকে কি চোখে দেখে ফেলেছে, দিদি বলে ডাকে, লুকিয়ে হাতের কাজ কেড়ে নেয়। জামালপুরে বদল করে ওরা গেল প্রথমে মুঙ্গেরে। সেখানে গিন্নির ছোট ঠাকুরপো চাকরি করে। গঙ্গার ধারে বেশ ভালো বাসা। 3 দিন ধরে ওরা কাটালো সেখানে। শরৎ মিনুকে সঙ্গে নিয়ে কষ্টহারিণীর ঘাটে রোজ স্নান করে আসে। গৃহিণীর বাতের ধাত, তিনি বাথরুমে স্নান করেন। কষ্টহারিণীর ঘাটে প্রথম যেদিন গিয়ে দাঁড়ালো, শরতের মন অভিভূত হয়ে পড়ল গঙ্গার রূপ দেখে। একদিকে জামালপুরের মাবক পাহাড়ের লম্বা টানা সুনীল রেখা, সামনে প্রশস্ত পুণ্যতোয়া জাহ্নবী, 2-1খানা পালতলা নৌকা নদীবক্ষে, কত স্নানার্থীর যাতায়াত। পৃথিবীতে এমন সুন্দর জায়গাও আছে? আবার চোখে জল আসে। শরৎ দেখেনি কখনো এসব।
মিনু বললে, দিদি চেয়ে দেখো, এই যে ভাঙা পাঁচিল না, এখানে মীর কাসিমের দুর্গ ছিল। ওই যে ফটক দিয়ে এলাম, দেখলে তো? তোর দিদি মুখ্য মেয়ে, তোরা এই কালের স্কুলে পড়া মেয়ে, দিদিকে একটু শিখিয়ে নে। মীর কাসিমের দুর্গ বললে তো, কে ছিল সে? আহা দিদি, তুমি কিচ্ছু জানো না, শোনো বলি। তারপর মিনু বিজ্ঞভাবে স্কুলে সদ্য অধীত ইতিহাসবিদ্যা সবিস্তারে জাহির করে। শরৎ চোখ বড় বড় করে বলল, ও। দিন বেশ কেটে যায়। একদিন সবাই মিলে চণ্ডীর মন্দিরে পুজো দিতে গেল, আর একদিন গেল সীতাকুণ্ড। মুঙ্গের থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে গমের ক্ষেত, ছোলার ক্ষেতের পাশের পথ দিয়ে গিয়ে কত ছোট বড় বস্তি ছাড়িয়ে কতখানি বেরিয়ে এলো সবাই মিলে। পাহাড় জিনিসটা শরতের কাছে একটা বিস্ময়ের বস্তু। প্রথম যেদিন মিনু ওকে দেখালে, ওই দেখো দিদি, জামালপুরের পাহাড়, শরৎ অপলক চোখে চেয়ে রইল সেদিকে। তারপর আরো ভালো করে দেখলে যেদিন মুঙ্গের থেকে ওরা বখতিয়ারপুর রওনা হলো। কাজরা স্টেশনের কাছে এবং স্টেশন ছাড়িয়ে বাঁদিকে সে কি লম্বা উঁচু পাথরের পাহাড়! এত বড় বড় পাথর যে আবার হয়, তার এত বড় স্তূপ হয়, এ কথা কে আবার কবে ভেবেছিল? কিউলের কাছাকাছি এসে দূরে দূরে কত নীল পাহাড়। শরৎ অবাক হয়ে চেয়ে থাকে। দেখে মনে আনন্দ হয়, দুঃখও হয়। কেবলই মনে হয় বাবাকে এসব সে যদি আজ দেখাতে পারত। রেলে যেতে যেতে একটা চমৎকার জায়গা সে দেখেছে, মনের মধ্যে গেঁথে গেল জায়গাটা। কাজরা পাহাড়ের একটা কি সুবৃহৎ গাছের ছায়ায় অনেকটা যেন পাথরের শান বাঁধানো রোয়াক। চারিধারে শুধু পাহাড়, নিকটেই একটা ঝর্ণা ঝিরঝির করে পাহাড় থেকে বয়ে নেমে এসেছে। কি শান্তি পাহাড়ের ওপর শান বাঁধানো রোয়াকের মতো পাথরটাতে, কি ছায়া! ট্রেনের এক কোণে সে বসে বসে ভাবে বাবাকে নিয়ে সে ওইখানে একটা ছোট ঘর বাঁধবে। মাঝে মাঝে গড়শিবপুর থেকে বাবা আর সে ওখানে এসে বাস করবে 2 মাস 3 মাস। জ্যোৎস্না রাতে এদিকের সেই যে পাথরখানা, বাবা ওটার ওপর বসে বেহালা বাজাবেন, তার সেই প্রিয় গানটি গাইবেন, তারা কোন অপরাধে এ দীর্ঘ মেয়াদে সংসার গারদে থাকিব বল। ভাবতে বেশ লাগে, যদিও সে জানে এসব ভাবনা আকাশ কুসুম। কোথায় বা বাবা, কোথায় কে? এত দূর দূর সব জায়গা আছে তাহলে, গড়শিবপুর থেকে, কলকাতা থেকে। সত্যি পৃথিবীটা কত বড় না মিনু? মিনু হেসে খিলখিল করে গড়িয়ে পড়ে বলল, দিদি তুমি বড় ছেলে মানুষ, কিচ্ছু জানো না। মুখ খুঁজে তোর দিদি, তোরা আজকাল কত পড়িস বোন, কত জানিস। দিদি তোমাদের বাড়ির যে বড় গড়টা আর সেই ভাঙা কি কি পাথরের মূর্তি সেই বলছিলে? বারাহি দেবীর মূর্তি, সেই অন্ধকারে চলে বেড়ায় জঙ্গলের মধ্যে না? হ্যাঁ ভাই মিনু, সামনে যে পড়ে তাকে মেরে ফেলেন বুঝি? এই রকম সবাই বলে। গড়ের জঙ্গলে সেই তিথিতে কেউ যায় না প্রাণের ভয়। সব দিন বুঝি নয়, তিথির দিনে। আচ্ছা দিদি, কখনো এরকম হতে দেখেছো তুমি? তোমাদেরই তো গড়। শরৎ গড়শিবপুরের জঙ্গল থেকে বহু দূরে থেকেও যেন ভয়ে শিউরে উঠে বললে, না দিদি, আমি কিছু দেখিনি চোখে, তবে পায়ের দাগ দেখেছে অনেকে, আমিও দেখেছি ছোটবেলায়। কিসের পায়ের দাগ? বারাহি দেবীর পাথরের পায়ের ছাপ। সত্যি সত্যি ভাই মিনু, তোর গা ছুঁয়ে বলছি। শরৎ যুবতী হলে কি হবে, ছেলেপুলে হয়নি, একা নির্জন গ্রাম্য সংসারে চিরদিন কাটিয়েছে। বালিকা স্বভাব তার যায়নি, যায়নি বলেই সে বালিকাদের সঙ্গে নিজেকে যত মিশ খাওয়াতে পারে, বড়দের দলে তেমন পারে না। মিনুর সঙ্গে তাই তার মিল ছিল ভালোই, যেমন গায়ে থাকতে মিলেছিল রাজলক্ষ্মীর সঙ্গে। বখতিয়ারপুর থেকে ওরা গেল রাজগীর। কর্তার শরীর ভালো নয়, গিন্নির বাতের ধাত। রাজগীরের উষ্ণ কুণ্ডে স্নান করে বাত ভালো করতে চান। মিনু ও শরৎ বাসা থেকে বেরিয়ে রাজগীরের বৌদ্ধ মঠ পার হয়ে বাজার ও উষ্ণ কুণ্ডকে ডাইনে রেখে
বেনুবন ও বৈভার পর্বতের ছায়ায় ছায়ায় সোনভাণ্ডার গুহা পর্যন্ত বেরিয়ে আসে সরস্বতী নদীর ধারের পথ বেয়ে। ওদের ডাইনেই থাকে সেই গৃধ্রকূট পর্বত ও সেই সুপবিত্র বেনুবন, বুদ্ধদেব যেখানে শিষ্য আনন্দকে উপদেশ দিয়েছিলেন। 1000 বছর ধরে পার্বত্য সরস্বতী নদীর বাতাসে বুদ্ধদেবের পদচিহ্নপুত করণ্ড ও বেনুবন ধ্বনিত হয়। 1000 1000 বছরের জ্যোৎস্নালোকে বৈভার পর্বতের শিখর দেশ উদ্ভাসিত হয়। ছেলে মানুষ মিনু ও অশিক্ষিতা গ্রাম্য মেয়ে শরৎ, লোকে তার কিছুই খবর রাখে না। তবুও মিনু তার স্কুল পাঠ্য ইতিহাসের জ্ঞানকে আশ্রয় করে বলল, এই যে রাজগীর দেখছো দিদি, এর নাম রাজগৃহ। মগধের রাজধানী ছিল রাজগৃহ। জরাসন্ধের নাম জানো তো দিদি? এখানে জরাসন্ধের রাজধানী ছিল। মগধের খবর রাখে না শরৎ, কিন্তু কাশিরাম দাসের মহাভারত ও গ্রাম্য যাত্রার কল্যাণে জরাসন্ধের নাম তার অপরিচিত নয়। শরতের চোখ বিস্ময় বড় বড় হয়। জরাসন্ধের রাজ্যে এসে গিয়েছে তারা? পুরাণের সেই জরাসন্ধ কত দূর এসে পড়েছে আজ, কত দূর বিদেশে। এখানে প্রতিদিন ওরা উষ্ণকুণ্ডে স্নান করে। গিন্নিকে ধরে এনে রোজ স্নান করাতে হয়। শরৎ অত্যন্ত যত্নে নিয়ে আসে, অত্যন্ত যত্নে নিয়ে যায়। গিন্নি শরতের ওপর খুব সন্তুষ্ট। সেবা পরায়ণা শরৎ প্রাণ দিয়ে আশ্রয়দাত্রীর সেবা করে। সে সেবার মধ্যে এতটুকু ফাঁকি নেই। রাজগীর থাকতেই গিন্নির এক যা কোন জায়গা থেকে ছেলে পুলে নিয়ে ওদের ওখানে হাওয়া বদলাতে এলেন। ইনি নাকি বেশ বড় লোকের মেয়ে। স্বামী পশ্চিমের কোন শহরে ইঞ্জিনিয়ার, মোটা পয়সা রোজগার করে। সঙ্গে 2টি ছেলে মেয়ে। একজন আয়া এসেছে। সর্বাঙ্গে সোনার গহনা, গোমরে মাটিতে পা পড়ে না। দোহারা গড়ন, রং খুব ফর্সাও নয়, খুব কালোও নয়, দাম্ভিক মুখশ্রী। প্রথম দিন থেকেই মিনুর কাকিমা শরতের ওপর ভালো ব্যবহার করত না। যেদিন গাড়ি থেকে নামলো সেই দিন বিকেলে মিনু ও শরৎ রাজগীরের বাজার ছাড়িয়ে সরস্বতী নদীর ধারে বেরিয়ে সন্ধ্যার কিছু আগে ফিরল। মিনুর কাকি অমনি শরৎকে বলে উঠল, ছেলে দুটোকে একটু কোথায় ধরবে না, কোথা থেকে এখন বেরিয়ে ফিরল। বামনি ও বামনি, খোকাদের কাপড় ছাড়িয়ে গা হাত ধুইয়ে দাও। তারপর থেকে প্রত্যেক সময় সে শরৎকে ডাকে বামনি বলে। শরৎ নিজের হাতেই দুবেলার রান্নার ভার নিয়েছিল। বাড়ির পাচিকাকে যে চোখে দেখা উচিত মিনুর কাকি সেই চোখেই দেখত ওকে। একদিন মিনুকে ডেকে বলল, হ্যাঁ রে, বামনিকে নিয়ে রোজ রোজ যাস কোথায়? কে? দিদি, দিদির সঙ্গে বেড়াতে যাই। দেখ, তোকে বলে দিই মিনু, চাকর বাকরের সঙ্গে বেশি মেশামেশি করা ভালো নয়। সেবার তো দেখিনি ওকে কোথা থেকে আনলি। মা কলকাতা থেকে এনেছে এবার। টাকা মাইনে ঠিক হয়েছে জানিস? আমি জানি নে কাকিমা, তবে আমার মার যিনি গুরুমা কালীঘাটে থাকেন তিনিই দিয়েছেন। যাকগে, ওদের সঙ্গে এত মেশামেশি ভালো নয় বাপু। ওদের নাই দিলেই মাথায় চড়ে বসবে। চাকর বাকরকে কখনো নাই দিতে নেই। অমনি একদিন বলে বসবে 2 টাকা মাইনে বাড়িয়ে দাও। ওসব করিস নে। উনি কিন্তু তেমন নয় কাকিমা, বড় ভালো। কি কথাবার্তা! ওদের দেশে মস্ত বড় বাড়ি ছিল, এখন পড়ে গিয়েছে। গড় ছিল বাড়িতে। কেমন দেখতে দেখছো তো, বড় বংশের মেয়ে। মিনুর কাকিমা হেসে গড়িয়ে পড়ে আর কি। একটু সামলে নিয়ে বললে, তোকে এইসব গল্প করে বুঝি? কলকাতা থেকে এসেছে, ওই বয়স। যাই হোক, ওরা লোক ভালো হয় না। সেসব তোর শোনার দরকারও নেই। মোট কথা তুই ছেলে মানুষ, ওর সঙ্গে অত মেলামেশা করো না, বারণ করলুম। তারপর থেকে মিনুর সত্যি শরতের সঙ্গে বেড়ানো বন্ধ হয়ে গেল কাকিমার হুকুমে। একদিন মিনুর কাকিমা শরৎকে ডেকে বললে, ওগো বামনি, শোনো এদিকে। আগে কোথায় কাজ করতে? শরৎ এই বউটির পাশ কাটিয়ে চলত। এ পর্যন্ত সামনেই এসেছে কম। উত্তর দিলে, কাজ বলছেন? কাজ কলকাতাতেই।
কোথায় বলো তো? আমরা কলকাতার লোক, সব চিনি। কোথায় ছিলে? কালীঘাটে গৌরীমার কাছে। না না, আমি বলছি কাজ করতে কোথায়? কাজ করিনি কোথাও। তবে যে খানিক আগে বললে কাজ করতে, বাড়ি কোথায় তোমার? যশোর জেলার গড়শিবপুর। আচ্ছা, তোমার নাম কি বলো? কি পোস্ট অফিস তোমার গাঁয়ে? আমরা চিঠি লিখব। তোমাকে সেখানে কেউ চেনে কিনা দেখা দরকার। অজানা লোককে রাখা ঠিক নয় কি না? তোমার কেউ আছে সেই কি নাম বললে সেই গাঁয়ে? শরতের মুখ শুকিয়ে গেল। সে সত্য কথা বলে বিপদে পড়ে যাবে এমন তো ভাবিনি। কথা বানিয়ে বলার অভ্যাস তার নেই। তার বাবাও যেমন চিরকাল সোজা সরল কথা বলে এসেছে, সেও তাই শিখেছে। এখন কি করা যায়? দেশে চিঠি লিখলে তো সব ফাঁস হয়ে যাবে। কিন্তু এর মধ্যে একটা সত্য কথা বলবার ছিল, ডাকঘরের নাম তার জানা নেই। আগে ডাকঘর ছিল কুলবেড়ে, সে ডাকঘর উঠে গিয়েছে। বাবার কাছে সে শুনেছিল তাদের কোশমিনকালে চিঠিপত্র আসে না। কেই বা দেবে? ডাকঘর যে কোথায় হয়েছে। সে বললে, ডাকঘর কোথায় জানি নে। ও মা, সে কি কথা? ডাকঘর জানো না কোথায়? কে আছে তোমার? কেউ নেই মা। কথাটা বলবার সময় শরতের গলা ধরে গেল। মিনুর কাকিমা সেটা লক্ষ্য করলে। গিন্নিকে গিয়ে বললে, দিদি, লোক দেখে রাখতে হয়। বামনির বাড়িঘর আর জিজ্ঞেস করলুম, তা বলতে চায় না। আমি তো ভালো বুঝছি নে, ওকে তাড়াও। গিন্নি বললেন, গৌরীমা ওকে দিয়েছেন, তার কাছে থাকতো। ভালো মেয়ে বড্ড, কোনো বজ্জাল তো দেখিনি। ওর আর কেউ নেই তখনই জানি, ওকে তাড়াতে পারবো না। মিনুর কাকিমার এ খুঁটিনাটি জেরার পরদিন থেকে শরৎ ভয় আর সামনে বেরুতে চায় না সহজে। সে জানত না গিন্নির কাছে তার সম্বন্ধে লাগানোর কথা। কিন্তু আবার কোন দিন বাপের বাড়ির কথা জিজ্ঞেস করে হয়তো বসবে বউটি। হয়তো যে আশ্রয়টুকু আছে তাও যাবে। তার চেয়ে সামনে না যাওয়া নিরাপদ। কিন্তু শরৎ এড়িয়ে যেতে চাইলেও মিনুর কাকিমা অত সহজে শরৎকে রেহাই দিতে রাজি নয় দেখা গেল। শরৎকে সে পছন্দও করে না, অথচ পছন্দ না করার মধ্যেই শরৎ সম্বন্ধে ওর কেমন এক ধরনের উগ্র কৌতূহল। একদিন শরৎকে ডেকে বললে, ও বামনি, শোনো। শরৎ কাছে গিয়ে বললে, কি বলছেন? তোমার হাতের রান্না বেশ ভালো। কোন জেলায় বাপের বাড়ি বললে সেদিন যেন? শরতের মুখ শুকিয়ে গেল। এই বুঝি আবার? সে বললে, যশোর জেলা। যশোর জেলা? বাঙাল দেশের নিরামিষী রান্না বাবু তোমাদের ভালোই। তোমার বয়স কত? 27 বছর। না, তার চেয়ে বয়স বেশি। 32-33 কম না। তোমাদের হিসেব থাকে না। শরৎ চুপ করে রইল। এর কোনো উত্তর নেই। তোমার বিয়ে হয়েছিল কোথায়? আমাদের গাঁয়ের কাছেই। কতদিন বিধবা হয়েছ? এ জাতীয় প্রশ্নের উত্তর দিতে শরতের মনে বড় কষ্ট হয়। যা ভুলে গিয়েছে, যা চুকে বুকে গিয়েছে কতদিন আগে, সেসব দিনের কথা, সেসব পুরনো কাসুন্দি এখন আর ঘেঁটে লাভ কি? তবু সে বললে, অনেক দিন আগে। আমার তখন 18 বছর বয়স। সেই থেকে বুঝি কলকাতায়, মানে চাকরি করছো? না, দেশেই ছিলাম। শরৎ খুব সতর্ক ও সাবধান হল। তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কলকাতায় কতদিন আগে এসেছিলে? বেশি দিন না। গাঁ থেকে কার সঙ্গে, মানে কলকাতায় আনলে কে? শরতের জিভ ক্রমশ শুকিয়ে আসছে। তার মুখে আর কথা জোগাচ্ছে না। কাহাতক বানিয়ে বানিয়ে কথা বলবে সে। কালীঘাট এসেছিলাম মা, গৌরীমার কাছে সেই থেকে ছিলাম। সেদিন মিনু এসে পড়াতে তার কাকিমার জেরা বন্ধ হল। শরৎ মুক্তি পেয়ে সামনে থেকে সরে গেল। পরদিন বাসার সকলে মিলে উষ্ণকুণ্ডে স্নান করতে গেল। শরৎ ছেলে মেয়েদের সামলে নিয়ে পেছনে পেছনে চলল।
মিনুর মা সেদিন যাননি। মিনুর কাকিমার সঙ্গে যে আয়া এসেছিল সে যেন এখানে এসে ছুটি পেয়েছে। খাটুনি যত কিছু শরতের ঘাড়ে। কাকিমার দুটি ছেলে মেয়ে যেমন দুষ্ট তেমনি চঞ্চল। তাদের সামলাতে সামলাতে শরৎ হয়রান হয়ে পড়ে। মিনুর কাকিমা বলে, ও বামনি, ওই মিন্টুকে 4 পয়সার গরম জিলিপি কিনে এনে দাও তো বাজার থেকে। বাজারের সকলের সামনে দোকান থেকে জিনিস কেনা শরতের অভ্যেস নেই। চুপি চুপি মিনুকে বললে, মিনু দিদি, যাবি আমার সঙ্গে? মিনু সবসময় তার দিদিকে সাহায্য করতে রাজি। বললে, চলো দিদি। জিলিপি কিনে ফিরে আসতেই মিনুর কাকিমা বললে, চলো কুন্ডিতে কাপড়গুলো নিয়ে সাবানের বাক্সও নিয়ে আসি। মিনু পেছন থেকে এসে সাবানের বাক্স নিজেই নিয়ে চলল। স্নান শেষ হয়ে গেল। সিক্ত বসনে সবাই উঠে এসে মেয়েদের কাপড় ছাড়বার ঘেরা জায়গার মধ্যে ঢুকল। শরৎও স্নান করে এলো। সে লক্ষ্য করল মিনুর কাকিমা ওর দিকে চেয়ে চেয়ে দেখছে। পশ্চিমের জল হাওয়ার গুণে হয়তো শরতের স্বাস্থ্য আরো কিছু ভালো হয়ে থাকবে। তার গৌর তনুর জলুস আরো খুলে থাকবে। সিক্ত বসনা দীর্ঘ দেহা সে তরুণীর মূর্তি এমন মহিমময়ী দেখাচ্ছিল যে রাস্তার কত লোক তার দিকে হাঁ করে চেয়ে রইল। মিনু অপলক চোখে চেয়ে চেয়ে ভাবলে, দিদি যে বলে তাদের রাজার বংশ, মিথ্যে নয় কথাটা। ওই তো কাকিমা অত সেজেগুজে এসেছেন, দিদির পাশে দাঁড়াতে পারেন না। মিনুর কাকিমাও বোধহয় শরতের অদ্ভুত রূপে কিছুক্ষণের জন্য মুগ্ধ না হয়ে পারলে না, কারণ সেও খানিকটা শরতের দিকে চেয়ে চেয়ে দেখলে। সঙ্গে সঙ্গে তার কেমন এক ধরনের ভাব হলো মনে, সেই পুরাতন মনোভাব, সুন্দরী নারীর প্রতি সাধারণ নারীর ঈর্ষা। সে ধমকের সুরে বললে, একটু হাত চালিয়ে কাপড় টাপড়গুলো কেচে টেচে নাও না বাপু, তোমার সব কাজই ন্যাড়া বেড়া। যেন শরৎকে খাটো করে অপমান করে ও নিজের মর্যাদা আভিজাত্য মাথাচাড়া দিয়ে উঠে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করলে। ফিরবার পথে মিনুর কাকিমা বললে, তুমি একটু আগে হেঁটে যাও বাপু, আমরা আস্তে আস্তে যাচ্ছি। তোমাকে আবার গিয়ে দিদির গরম জল চড়াতে হবে, কাপড়গুলো নিয়ে গিয়ে রোদে দাও গে। বড় এক বোঝা ভিজে কাপড় শরতের ঘাড়ে চাপিয়ে দিয়ে কাকিমা মিনুকে ও নিজের ছেলে মেয়ে দুটিকে নিয়ে পিছিয়ে পড়ল। মিনু বলল, দিদিকে আজ চমৎকার দেখাচ্ছিল নেয়ে উঠে, না কাকিমা? কেন মিনু হঠাৎ কথা বললে? মিনুর কাকিমাও বোধহয় ওই ধরনের কোনো কথাই ভাবছিল। হঠাৎ যেন চমকে উঠে মিনুর দিকে চেয়ে রইল অল্প একটু সময়ের জন্যে। পরক্ষণেই তাচ্ছিল্যের সঙ্গে বললে, পরের ঘি দুধ খেলে অমন সবারই হয় বাপু, তুই চল নে। বিকেলে আবার বউটি ডাকলে শরৎকে। বউ নিজে স্টোভ ধরিয়ে চা করে এক পেয়ালা মুখে তুলে চুমুক দিচ্ছে, আর একটা ধুমায়মান পেয়ালা সামনে বসানো মেঝের উপর। শরৎকে বললে, ও বামনি, দিদিকে চাটা দিয়ে এসো তো। তার পরের কথাতে শরৎ বড় চমৎকৃত হয়ে গেল। কিন্তু বউটি বললে, তোমার জন্য এক পেয়ালা আছে, ওটা দিদিকে দিয়ে এসো, এসে তুমি খাও। শরৎ অগত্যা ফিরে এসে কলাই করা পেয়ালাটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। বউটি বললে, এখানে বসে খাও না গো, তাড়াতাড়ি কি আছে? শরৎ বসে চা খেতে লাগলো, কিন্তু কোনো কথা বললে না। মিনুর কাকিমা আবার বললে, তোমাকে একটা কথা বলবো ভাবছি। দিদির কাছ থেকে তোমায় যদি আমি নিয়ে যাই, তুমি মাইনে নেবে কত? শরৎ আরো অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে, আমাকে? হ্যাঁ গো, তোমাকে। বলো না, মাইনে কত নেবে? গিন্নিমা যেতে দেবেন না আমায়। মিনুর কাকিমা মুখ নেড়ে বললে, সে ভাবনা তোমার না আমার? আমি যদি বলে কয়ে নিতে পারি? মানে আর কিছু না, যেখানে থাকি খোট্টা বামনে রাঁধে, বাঙালির মুখে সে রান্না একেবারে অখাদ্য। আমার নিজের ওসব অভ্যেস নেই, হাঁড়ি হেঁসেল কখনো করিনি, বাপের বাড়িতেও না, শ্বশুর বাড়িতে এসে তো নয়।
তোমাদের বাঙাল দেশের রান্না ভালো, তাই বলছিলাম, বুঝলে। শরতের মুখ চুন হয়ে গেল। এমন একটা আশ্রয় পেয়ে সে যে কোথাও যেতে রাজি নয়, এদের ছেড়ে, মিনুকে ছেড়ে। কিন্তু সে এখনো পরের দয়ার পাত্রী। তার কোনো ইচ্ছে বা দয়া এসব স্থলে খাটবে না, সে ভালোই বোঝে। সে চুপ করে রইল। মিনুর কাকিমা ভুল বুঝে বললে, আচ্ছা, তাই তবে ঠিক রইল। মাইনের কথা একটা কিন্তু ঠিক করে ফেলা ভালো, তা বলছি। তখন যে বলবে। শরৎ মিনুকে নিরিবিলি পেয়ে বললে, মিনু, বেড়াতে যাবি? চলো দিদি, কোন দিকে যাবে? সোন ভাণ্ডারের গুহার দিকে চল। নদীর ধারে ধারে বনাবৃত পথ, গৃধ্রকূট শৈলের ছায়ায় ছায়ায় সোন ভাণ্ডার ছাড়িয়ে রাজগীরের প্রাচীনতর অঞ্চলে জরাসন্ধের মল্লভূমির দিকে বিস্তৃত। ওরা সেই পথে চলল। কত পাথরের নুড়ি পড়ে আছে পাহাড়ের তলায়, নদীর পাড়ে। সমতলবাসিনী শরৎ এখনো এইসব রংচঙের নুড়ির মোহ কাটিয়ে ওঠেনি। দেখতে পেলেই কুড়িয়ে আঁচলে সঞ্চয় করে। মিনু বললে, তুমি একটা পাগল দিদি, কি হবে ওসব? বেশ না এগুলো, দেখ এটা কেমন। কি করবে? ইচ্ছে কি করে জানিস? ওসব দিয়ে ঘর সাজাই, কিন্তু ঘর কোথায়? জড়ো করেছে তো একরাশ, তাতেই সাজিও। জানিস মিনু, তোর কাকিমা কি বলেছে? কি দিদি? আমায় নিয়ে যেতে চায় ওদের বাড়ি। তোমার যাওয়া হবে না, আমি মাকে টিপে দেব। আমি তোদের ফেলে কোথাও যেতে চাই নে মিনু। যখন আশ্রয় পেয়েছি, যতদিন বাঁচি এখানেই থাকব। কিন্তু শেষ পর্যন্ত যেতেই হলো মিনুর কাকিমার সঙ্গে। মিনুর মা বললেন, যাও মা, ওরা কাশিতে যাচ্ছে, তোমার তীর্থ করা হবে এখন। আমি এরপরে তোমায় কাছে নিয়ে আসব। মিনুর কাকিমা সগর্বে অন্যান্য বোঁচকা, ট্রাঙ্ক, আয়া ও ছেলে মেয়েদের সঙ্গে শরৎকেও নিয়ে গিয়ে কাশি নামল দিন 10 পরে। মাঝারি গোছের তেতলা বাড়ি, ছোট্ট সংসার, স্বামী স্ত্রী আর এক দেওর। দেওর লাহোর মেডিকেল স্কুলে পড়ে, এবার পাস দেবে। নিচে একঘর গরিব লোক থাকে ওদের ভাড়াটে। শরৎ মুখ ফুটে কিছু বলতে পারেনি, কিন্তু নতুন জায়গায় এসে তার এত খারাপ লাগছিল। একটা কথা বলবার লোকও নেই। মিনুর কাকিমা চাকর বাকরকে আমল দেয় না, ছেলে মেয়েদেরও তার ভালো লাগে না। যেমন দুষ্ট তেমনি একগুঁয়ে এগুলো, যা ধরবে তাই। একদিন মিনুর কাকিমা বললে, ও বামনি, এই ডালটুকু ওই নিচের তলার পটলের মাকে দিয়ে এসো, চেয়েছিল আমার কাছে, গরিব লোক। শরৎ ডাল দিতে গিয়ে দেখল একটি বউ রান্নাঘরে বসে ওর দিকে পিছন ফিরে রান্না করছে। ওর কথায় বউটি ওর দিকে ফিরতেই শরৎ বললে, উনি ডাল পাঠিয়ে দিয়েছেন, রাখুন। তারপরেই বউয়ের চোখ দুটোর দিকে চেয়ে শরতের মনে কেমন খটকা লাগল। বউটি হেসে বললে, তোমার গলা নতুন শুনছি, তুমি বুঝি এদের এখানে নতুন ভর্তি হয়েছ? বলছিলেন কাল দিদি। বসো ভাই, আমি চোখে দেখতে পাইনি, বাটিটা রাখো এই সিঁড়ির কাছে। ও, তাই অমন চোখের চাউনি। শরতের বুকের মধ্যে যেন কোথায় ধাক্কা লাগলো। বউটি আবার বললে, তোমার নাম কি ভাই? তোমার গলা শুনে মনে হচ্ছে বয়স বেশি নয়। আমার নাম শরৎ, বয়স আপনার চেয়ে বেশি হবে বোধহয়। না ভাই, আমার বয়স কম নয়। তা আমাকে তুমি আপনি আজ্ঞে করো না, আমি একা থাকি এই ঘরে, উনি তো বাইরের কাজেই ঘোরেন। তুমি এসো, দুজনে গল্প করব। বেশ ভাই, তাহলে তো বেঁচে যাই। শরতের মনের মধ্যে কাশি আসবার কথা শুনে একটু আগ্রহ না হয়েছিল এমন নয়। মিনুর মার কাছে এজন্যে সে না আসার বিরুদ্ধে প্রতিবাদ করেনি। কাশি গয়া কজন বেড়াতে পারে? তাদের গায়ের নীলমণি চাটুর্যের মা শরতের ছেলেবেলায় কাশিতে এসে তীর্থ করে যান। সে গল্প বুড়ির এখনো ফুরল না। আর বছরও সে গল্প বুড়ির মুখে শরৎ শুনেছে। সেই কাশিতে যদি এমনি যাওয়া হয়, হোক।
কাশি এসে কিন্তু মিনুর কাকিমার ফরমাস আর হুকুমের চোটে এতটুকু সময় পায় না শরৎ। সকালে উঠে হেঁসেলের কাজ শুরু, এক দফা ছোটদের দুধ বাল্লি, এক দফা বড়দের চা খাবার। বাজলো বেলা 8টা। তারপরে রান্নার পালা শুরু হলো এবং খাওয়ানো দাওয়ানোর কাজ মিটতে বেলা 1:30। ও বেলা 3টে থেকে 3:30-এর মধ্যে আবার চা খাবারের পালা। সন্ধ্যার সময় বাবুর বন্ধুরা বৈঠকখানায় এসে বসে। রাত 9টা পর্যন্ত 20 পেয়ালা চাই হবে। দুপুরবেলা কাজকর্ম চুকিয়ে ফাঁক পেলে শরৎ এসে বসে একতলার অন্ধ বউটির কাছে। শরৎ তার পরিচয় নিয়েছে। ওর নাম রেণুকা। ওর বাবা কাশীতেই স্কুল মাস্টারি করতেন। মা নেই, ভাই নেই। আজ কয়েক বছর আগে ওর বিয়ে দিয়েই বাবা মারা যান। ওরা ব্রাহ্মণ। স্বামী সামান্য মাইনেতে কি একটা চাকরি করে। সন্ধ্যার সময় ভিন্ন বাড়ি আসতে পারেন না। সারাদিন রেণুকাকে একা থাকতে হয় বাসাতে। শরৎ বলে, তুমি বাংলাদেশে যাওনি কখনো? না ভাই, এখানেই জন্ম। বিশ্বনাথের চরণ ছেড়ে আর কোথাও যাবার ইচ্ছে নেই। দেশ ছিল কোথায় বাবার মুখে শোনোনি? হালি শহর, বলদেঘাটা। এখনো আমার কাকারা সেখানে আছেন শুনেছি। দুজনে বসে সুখ দুঃখের কথা বলে। রেণুকার অনেক কাজ শরৎ করে দেয়। বড় ভালো লাগে এই অন্ধ মেয়েটিকে। মন বড় সরল, অল্পেই সন্তুষ্ট। জীবন ওকে বেশি কিছু দেয়নি, যা দিয়েছে তাই নিয়েই খুশি আছে। রেণুকা বলে, একদিন আমার বাড়ি কিছু খাও ভাই। বেশ, আমি কি খাবো না বলছি? রান্না তো খেতে পারবে না। নিরামিষের হাঁড়ি নেই, সব একাকার। রান্না করে খাবে আলাদা? না ভাই, সে হাঙ্গামাতে দরকার নেই। তুমি ফল খাইও বরং। রেণুকার স্বামী ছানা, ফলমূল, মিষ্টি কিনে রেখে গিয়েছিল। একদিন বিকেলে রেকাবি সাজিয়ে রেণুকা ওকে খেতে দিলে। চোখে দেখতে পায় না বটে, কিন্তু কাজকর্ম সবই করে হাতরে হাতরে। শরৎ একদিন মিনুর কাকিমাকে বলে কয়ে বিশ্বনাথ দর্শনের ছুটি নিলে। ওদের আয়ার সঙ্গে গেল মন্দিরের পথ দেখানোর জন্য। শরৎ রেণুকাকে হাত ধরে নিয়ে গেল। বিশ্বনাথের গলির মধ্যে কি লোকের ভিড়! কত বৌঝি, কত লোকজন। শরৎ অবাক হয়ে চেয়ে দেখলে। তার কাছে সবকিছু নতুন, সবই আশ্চর্য। মন্দির থেকে বার হয়ে দশাশ্বমেধ ঘাটে গিয়ে বসল বিকেলবেলা। নিত্য উৎসব লেগেই আছে সেখানে। নৌকো আর বজরাতে কত লোক সাজগোজ করে বেড়াতে বেরিয়েছে। রেণুকা বললে, আমি এসব জায়গা দেখেছি ছেলেবেলায়। 14 বছর বয়স থেকে অসুখে চোখ হারিয়েছি। এখনো সেই রকমই আছে। কানে শুনে বুঝতে পারি। ভারী ভালো জায়গা ভাই। কলকাতা শহর দেখে ভালো লেগেছিল বটে, কিন্তু সেখানে শান্তি পাইনি এমন। এখানে মন জুড়িয়ে গেল। একদিন গঙ্গায় নাইতে এসো। সময় পাইনি, আসি কখন। কাল একবার বলবো। শরৎ আর রেণুকা একটু তফাৎ হয়ে বসে। চারিদিকে জনকোলাহল ও সম্মুখে পুণ্যতোয়া জাহ্নবীর দিকে চেয়ে শরতের নতুন চোখ ফোটে। সত্যই সে বড় শান্তি পেয়েছে মনে। আয়া বললে, একদিন তোমাকে কেদারঘাটে নিয়ে যাব। শরৎ চমকে উঠে বললে, কি ঘাট? কেদারঘাট, ওই দিকে, আমার সঙ্গে যেও। শরতের মন স্বপ্ন ঘোরে এক মুহূর্তে কোন পথে চলে গেল পাহাড়, পর্বত, বন বনানির ব্যবধান ঘুচিয়ে। গরিব বাবা কত কষ্টে চাল জোগাড় করে, নুন তেল জোগাড় করে এনে বলতেন ভালো করে রাঁধো। বাবা যে ছেলে মানুষের মতো। ঘরে কিছু নেই তা বুঝবেন না। ভালো খাওয়াটি হওয়া চাই, নইলে অবুঝের মতো রাগ করবেন, অভিমান করবেন। এতটুকু কষ্ট সহ্য করতে পারেন না বাবা। কোথায় গেলেন বাবা? জানবার জন্য বুকের মধ্যে কেমন করে ওঠে। তিনি এখন কোথায়, কিভাবে আছেন? এমন জায়গা কাশী। সেই কতকাল আগে গল্পে শোনা বিশ্বনাথের মন্দির, দশাশ্বমেধ ঘাট সব দেখা হলো, কিন্তু মনের মধ্যে সব সময় এ কথা আসে কেন,
বাবা যে এসব কিছু দেখলেন না। বাবা বুড়ো হয়েছেন, তার এখন তীর্থধর্ম করবার সময়, অথচ বাবার অদৃষ্টে জুটল না কিছু। তিনি গোয়ালপাড়া বাগদিপাড়ায় বেহালা বাজিয়ে গান গেয়ে বেড়াচ্ছেন, ফিরে এসে অবেলায় হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছেন, কিংবা তাও খাচ্ছেন না। কে তাকে দেখছে, কে মুখের দিকে চাইবার আছে তাঁর? কাশি গয়া সব তুচ্ছ, কিছু ভালো লাগে না। শরৎ বলে, আচ্ছা রেণুকা, কাশিতে দুজন লোকের কত হলে চলে? রেণুকা ওর মুখের দিকে চেয়ে বললে, তা 20 টাকার কম তো কোনো মাস যেতে দেখলাম না। আমরা তো দুটো মানুষ থাকি। কেন ভাই? শরৎ কি ভেবে কি কথা বলছে সে নিজেই জানে না। রেণুকা ভাবে শরৎ হঠাৎ কিরকম অন্যমনস্ক হয়ে গেল, নাকি আর ভালো করে কথা বলছে না কেন? বাড়ি ফিরে মিনুর কাকিমার কড়া ফাই ফরমাস ও হুকুমের মধ্যে রান্নাঘরে রাঁধতে বসে সে ভাবে তার কোন জীবনটা সত্যি, গড়শিবপুরের ভাঙা গড়বাড়ির বোনের সেই জীবন, না পরের বাড়ির হাঁড়ি হেসেলের এ জীবন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 12 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।